দুঃখের মাঝেও কৌশিকের আকাশ কুসুম কল্পনা শুনে হেসে ফেলল তুবা। আস্তে আস্তে কৌশিকের বুকে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। ধীরে সুস্থে বলল, সামনে আপুর বিয়ে ভুলে গেছেন? এই পর্যায়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। মমিতার বিয়ের দিনক্ষণ ঘনিয়ে এসেছে। এই মুহূর্তে বাড়িতে বিস্ফোরণ ঘটানো যাবে না, সুতরাং অনিচ্ছা সত্ত্বেও চুপ থাকতে হবে। ভাবতে ভাবতে একদম শান্ত হয়ে গেল কৌশিক। ইজি চেয়ারে শরীরটা পুরোপুরি ছেড়ে দিল। আজকের রাতটা বোধহয় সরি আজকের রাতটা বোধহয় ভরা জোছনা। স্বচ্ছ আকাশে উজ্জ্বল চাঁদটা পূর্ণ তেজের সাথে জ্বলজ্বল করছে। গাছের ফাঁক ফোকর গলিয়ে ঝিরিঝিরি বাতাস বইছে। তুবা সেই স্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, কিছু কথা বলতে চাই আপনাকে, বলবো? বল, আমি তো আছি শোনার জন্য। যদি তুমি সম্বোধন করে বলি, রাগ করবেন? কৌশিক মুচকি হাসল। এক হাতে তুবার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, হুম হুম, তোর মুখের তুমি ডাকে বুকটা শীতলতায় ছেয়ে যাবে। রাগ আসবে না? তুবা যেন সাহস পেল, একটু নড়েচড়ে মাথাটা কৌশিকের বুকের সাথে ঢেলে দিল। এরপর নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ছন্দ তুলে বলল, যদি আমি তারা হই, তুমি আকাশ হয়ে বুকের মাঝে রেখো। যদি আমি ঢেউ হই, তুমি সাগর হয়ে তোমার কাছেই রেখো। যদি আমি পাখি হই, তুমি বাতাস হয়ে আশেপাশেই থেকো। যদি আমি হারিয়ে যাই, তুমি আমার মাঝে আমার হয়েই থেকো। তোমার বলা শেষ হতেই আচমকাকে ধাক্কা মেরে বুকের থেকে সরিয়ে দিল কৌশিক। হঠাৎ ধাক্কায় তার সামলাতে না পেরে নিচে পড়ে গেল তুবা। কৌশিক ঝড়ের গতিতে ঝুঁকে শক্ত করে তুবার গাল চেপে ধরল। চাপা কণ্ঠে গর্জে উঠে বলল, এসব কি ধরনের কথা? হ্যাঁ, কি কথা এটা? কোন সাহসে হারানোর কথা বললি তুই? আমার থেকে দূরে যেতে চাস? কলিজা এত বড় হয়ে গেছে তোর? শক্ত হাতের চাপ খেয়ে গালটা জ্বলে উঠল তুবার। ঝরঝর করে দু চোখ বেয়ে অশ্রু বর্ষণ শুরু হলো। তুবার ঠোঁট উল্টে ফুপিয়ে উঠে বলল, ব্যথা দিচ্ছেন তো। আজ রান্না করতে গিয়ে হাতে ব্যথা পেলাম, এখন আপনিও ব্যথা দিচ্ছেন। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল কৌশিকের পাহাড় সমান রাগের বিনাশ ঘটাতে। কৌশিক সঙ্গে সঙ্গে তুবার গালটা ছেড়ে দিল। সেকেন্ডের ব্যবধানে চেহারার রং বদলে গেল। জ্বলন্ত রাগের আগুন ধপ করে নিভে গেল। কৌশিক তাড়াহুড়া করে তুবার দুই গালে আলতো করে হাত রেখে বিচলিত কণ্ঠে বলল, এই এই জান, ব্যথা পেয়েছিস মানে? কোথায় ব্যথা পেয়েছিস? দেখা আমাকে। তুবার নাক টেনে বাম হাতটা কৌশিকের সামনে তুলে ধরলো। জোছানার উজ্জ্বল আলোয় কেটে যাওয়া আঙুল দুটো জল জল করে উঠল। রক্ত জমাট বাঁধা হাতটা দেখে বুকের ভেতর ছ্যাদ করে উঠল কৌশিকের। মনে হলো বুকের বাম পাশে কেউ সূক্ষ্ম তীর ঢুকিয়ে এফোর ওফোর করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কৌশিক চোখ খিচে বন্ধ করে নিল। দাঁতে দাঁত চাপে আওড়ালো, শিট 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 শিট। কৌশিকের হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে বহুগুণ। তুবার হাতের ক্ষত যেন জ্বালিয়ে দিচ্ছে হৃৎপিণ্ড। ব্যথিত নয়নে তুবার মুখের দিকে তাকালো কৌশিক। হাতটা টেনে ঠোঁটের কাছে নিয়ে আলতো করে চুমু খেলো। আহত কণ্ঠে বলল, কিভাবে হলো এটা? সালাদ কাটতে গিয়ে। মিনমিন করে জবাব দিল তুবা। কৌশিকের খানিকটা রাগ হলো। রান্না করতে গিয়ে মেয়েটা নিজের দেহে আঘাত পেয়েছে, বিষয়টা মানতে কষ্ট হলো কৌশিকের। তবে এই মুহূর্তে রাগ ঝাগ করার সাহস হলো না। তাই অজ্ঞতাই রাগটাকে গিলে নিয়ে শান্ত কণ্ঠে বলল, রান্না করতে গেছিস কেন জান? এত পাকনামি কে করতে বলেছে? এখানে পাকনামের কি আছে? রান্না কি শেখা লাগবে না? কেন শেখা লাগবে? তোর রান্না শেখার প্রয়োজনটা কি সেটা আমাকে বল। তুবা অবাক হলো ভীষণ। হতবম্ব সুরে বলল, রান্না না শিখলে আপনাকে রেঁধে খাওয়াবো কিভাবে? ভবিষ্যতে আমাকেও তো গুছিয়ে সংসার করতে হবে। প্রয়োজন নেই, রান্নার জন্য মা চাচিরা আছে। তারা কি সারা জীবন থাকবে নাকি? এক সময় না এক সময় সংসারের হাল তো আমাকেই ধরতে হবে। তখন দরকার পড়লে আমি তোকে রান্না করে খাওয়াবো, কিন্তু এরপর থেকে তুই আর কোনোদিন রান্নাঘরে পা রাখবি না। তুবা যেন তর্কে হাঁটতে নারাজ। এক প্রকার গো ধরে বসে রইল। যেদি কণ্ঠে বলল, আমি রান্না শিখতে চাই। আমি একজন আদর্শ বউ হতে চাই। আমি মন থেকে আপনার সেবা করতে চাই। জান, জেদ করিস না। কেন করব না? রাইমা আপু খুব ভালো রান্না পারে। আর আমি বুঝি বড় মা এই জন্যই তাকে এত পছন্দ করে।
আমি যদি রান্নাবান্না সংসারের কাজ না করি তাহলে কি সে আমাকে পছন্দ করবে, ছেলের বউ হিসেবে মানবে বলুন? তুবার যুক্তিতর্ক শুনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। বুঝে গেল এই পাগলের সাথে কথা বলে লাভ নেই। ও যখন জেদ ধরেছে রান্না শিখবে মানে শিখবেই। হাজার মানা করলেও শুনবে না, বরং মানা করলে উল্টো আরো ভাঙা রেডিওর মতো একই সুর বারবার রিপিট করবে। তাই অজ্ঞতাই তর্ক বিতর্কের ইচ্ছেটাকে দমিয়ে নিল কৌশিক। নিচ থেকে তুবাকে পাজা করে তুলে আবারও ইজি চেয়ারে বসালো। তুবাকে নিজের উল্টো দিক করে উড়ুর ওপর বসালো। চিকন বাঁকানো পিঠ দিয়ে ঠেকলো কৌশিকের শক্ত বুকে। কৌশিক আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরলো তুবাকে। ঘাড়ের সাথে সরু নাকটা ঘষে বলল, আদর্শ বউ হতে চাস তো? আদর্শ বউ হতে চাস তাই তো? আমি যদি পুরোপুরি স্বামীর রূপ ধারণ করি, পারবি তো সহ্য করতে? খুব পারবো। কৌশিকের ছোঁয়া প্রশ্নের বিপরীতে কিছু না বুঝে হুট করে জবাব দিল তুবা। পরপরই কৌশিকের ঠোঁটের কোণে খেলে গেল দুষ্ট হাসি। নিজের পুরুষালী হাত জোড়াকে এবার কাজে লাগিয়ে দিল সে। আচমকা উদরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল তুবা। শরীর জমে বরফ হয়ে গেল। শীত ধারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কৌশিক তুবার পিঠের সাথে সমানে নাক ঘষছে। সেই সাথে লতানো দেহের প্রতিটি বাঁকে সমান তালে চলছে দুই হাতের বিচরণ। প্রথমে উদর, তারপর উদর থেকে একটু উপরে, এরপর সোজা বক্ষ যুগলে। হঠাৎ অনাকাঙ্ক্ষিত স্পর্শে কান গরম হয়ে গেল তুবার। আবেশে চোখ মুদে এলো। অত্যাধিক লজ্জায় দম আটকে হাঁসফাঁস করে উঠল। এই অসহ্য অনুভূতি থেকে বাঁচার তাগিদে হুড়মুড়িয়ে উঠে যেতে চাইল, তবে ওঠার আর শক্তি পেল না। মৃদু চাপে দেহের শক্তি খুইয়ে বসল। সহসাই দেহের ভার ছেড়ে দিল কৌশিকের বুকে। ঘন ঘন শ্বাস প্রশ্বাসে ভারী হয়ে উঠল পরিবেশ। শোনা গেল কৌশিকের মোহনীয় কণ্ঠের ফিসফিস আওয়াজ, আমায় এত পাগল কেন করিস জান? তুই আশেপাশে আসলে আমার মাথায় নেশা চড়ে যায়, নিজেকে যেন হারিয়ে ফেলি। দুনিয়াদারির চিন্তা ভাবনা অনুভূতি সব ফিকে লাগে। তোর মাঝে ডুবে যেতে মন চায়, অনুভূতির ওপর লাগাম টানতে পারি না আমি। কথার সাথে সাথে সমান তালে চলছে দুই হাতের বিচরণ। পরিস্থিতিটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। তুবার গলার কাছে কথা আটকে গেল। সে কোনো মতে কণ্ঠে জোর খাটিয়ে বলল, আপনার অনুভূতির পেট খারাপ, হুটহাট লাগাম ছুটে যায়, ডাক্তার দেখান। আমার ডাক্তার তো তুই, আমার সব রোগের মহৌষধ। তুই ছাড়া কার সাধ্য আছে আমাকে সুস্থ করার? চল, তোকেই বরং দেখাই। তুবা হাঁসফাঁস করে উঠল। কৌশিকের চলন্ত দুই হাতের চাপ বাড়তেই ধপ করে ধরে ফেলল। থামবেন আপনি? কেন থামবো? আমি বলেছি তাই। তুই তো আদর্শ বউ হতে চাইছিস, সূচনাটা না হয় আমাকে দিয়েই হোক। সকালে কলেজ আছে আমার, আপনারও অফিস আছে। সবকিছু জাহান্নামে যাক, সবার আগে বউ। তুবা হার মেনে নিল। বাধ্য মেয়ের মতো আত্মসমর্পণ করলো নিজের স্বামী নামক প্রেমিক পুরুষের কাছে। বাহানা করে কি লাভ? সে তো সুখী দেব, সেটাও খুবই আদর, আহ্লাদ এবং যত্ন সহকারে। সময়ের স্রোত ঢেউ খেলে এগিয়ে গেল আরো কিছুদিন। ঘনিয়ে এলো মৌমিতা এবং রাতুলের বিয়ে, সেই কাঙ্ক্ষিত প্রহর। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাজির হলো হলুদের লগ্ন। আজ মৌমিতা এবং রাতুলের গায়ে হলুদ। বাড়ির বড় মেয়ের বিয়ে উপলক্ষে সকাল থেকেই ভুইয়া মঞ্জিল সেজে উঠেছে বাহারি সাজে। আত্মীয় স্বজনে থই থই করছে বাড়ির প্রতিটা কোণা। ছোট ছোট বাচ্চাদের ছোটাছুটিতে মুখরিত হয়ে উঠেছে পুরো বাড়ি। বাড়ির কর্তারা সকাল থেকে ব্যস্ত, দৌড় ঝাঁপ করে বিয়ের আয়োজনে মশগুল। এই দায়িত্ব থেকে বিস্তার পায়নি বাড়ির দুই ছেলেও, বরং সবচেয়ে বেশি ধকল যাচ্ছে কৌশিকের ওপর দিয়ে। একমাত্র বোনের বিয়ে, তার উপরে এসে বাড়ির বড় মেয়ে। দায়িত্বটা দ্বিগুণ। সে বোনের বিয়েতে বিন্দু মাত্র ত্রুটি রাখতে আগ্রহী নয়। সেই রেশ ধরেই সকাল থেকে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক। সাথে ইচ্ছে মতো খাটিয়ে নিচ্ছে নীরবকে। ছেলেটার ছোটখাটো দেহ কাহিল প্রায়। স্বাস্থ্যের দিক দিয়ে নীরব কৌশিকের চাইতে যথেষ্ট দুর্বল। কৌশিকের দেহে পূর্ণাঙ্গ পুরুষের যে গড়ন, সেটা নীরবের মধ্যে এখনো গড়ে ওঠেনি। হয়তো বয়স কম তাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেও একসময় পূর্ণাঙ্গ পুরুষ হয়ে উঠবে। তবে এই মুহূর্তে তার শরীরটা এত ধকল নিয়ে কুলিয়ে উঠতে পারছে না। তাই দেহের ক্লান্তি কমাতে কাজের ফাঁকে একবার ছুটে এলো বাড়ির ভেতরে।
উদ্দেশ্য ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খাবে, এতে যদি একটু ভালো লাগে। ভাবনা মোতাবেক নীরব বসার ঘরের সোফায় গা এলিয়ে দিয়ে গড়া ছেড়ে ঢেকে উঠল। মা, এক গ্লাস শরবত দাও তো, বেশি করে বরফ দিও। ক্লান্ত কণ্ঠে এইটুকু বলেই সোফায় সাথে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল নীরব। মিনিট দুয়েকের ব্যবধানে নাকে ভেসে এলো লেবুর শরবতের টক মিষ্টি সুবাস। বন্ধ রাখা চোখ জোড়া হুট করেই খুলল নীরব। সঙ্গে সঙ্গে বিস্ময়ে হাঁ হয়ে গেল। ওর মায়ের পরিবর্তে শরবতের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে রিমি। পরনে একটা কলাপাতা রঙের সালোয়ার কামিজ, চুলগুলো খুলে রাখার দরুন পুরো পিঠময় ছড়িয়ে আছে। জর্জেট ওড়নাটা গলার সাথে এক প্যাচ দিয়ে ঝুলিয়ে রাখা। মুখে কোনো প্রসাধনী নেই, হয়তো এখন সাজতে লাগবে তাই। নীরব যখন সম্মানীয় নজরে রিমিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, ঠিক সেই মুহূর্তে রিমি খানিকটা ঝাঁঝালো সুরে বলে উঠল, হাদারাম, শরবত ধর। আজীবন গ্লাস হাতে দাঁড়িয়ে থাকবো নাকি? নীরব তখনও নিরুত্তর। চোখে কেমন যেন ঘোর লেগে গেছে। ভালো লাগার অনুভূতিগুলো প্রজাপতির মতো ডানা ঝাপটাতে শুরু করেছে। বুকের ভেতর সুর তুলে আওয়াজ হচ্ছে ধকধক ধকধক ধকধক। এদিকে নীরবকে কোনো জবাব দিতে না দেখে গ্লাসটা টেবিলের উপর রাখলো রিমি। আপন মনে বলতে লাগলো, তোর পিছনে নষ্ট করার মতো সময় আমার নেই। কাকিরা সবাই যার যার ঘরে তৈরি হচ্ছে, আপাতত এখানে কেউ নেই। তোকে ক্লান্ত লাগছিল তাই সাহায্য করলাম। তাই বলে কি আজীবন এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? আমি উপরে যাচ্ছি। বলেই যেই না চলে যাওয়ার জন্য পা বাড়াবে, সঙ্গে সঙ্গে ওর হাতটা খপ করে ধরে দিল নীরব। আচমকা নীরবের ছোঁয়ায় বুকের ভেতর ধক করে উঠল রিমির। 1.5 বছর আগের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আবারও স্মৃতিপটে ভেসে উঠল। ঘৃণায় গা গুলিয়ে উঠল রিমির। সঙ্গে সঙ্গে ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিল। হিংস্র বাঘিনীর মতো গর্জন তুলে বলল, আমার হাত ধরছিস কোন সাহসে? তুই আমার উপর এখনো রেগে আছিস রিমি? নীরবের কৌতূহলী প্রশ্ন। বিপরীতে রিমি অকপটে জবাব দিল, রাগ নয়, ঘৃণা করি আমি তোকে। তুই আমার সাথে যা করেছিস তার জন্য কোনোদিন তোকে ক্ষমা করব না নীরব। একদম কাছে আসবি না আমার, দূরে থেকে কথা বল। এক ব্যথাতুল আহত শ্বাস ছাড়ল নীরব। সেদিন রাগের মাথায় লাইব্রেরিতে রিমের ইচ্ছার বিরুদ্ধে ওকে ছোঁয়া ছিল নীরবের মস্ত বড় ভুল। সেই ভুলের মাসুল নীরব। গত 1.5 বছর ধরে রিমি নীরবের সাথে কথা বলে না, সব সময় এড়িয়ে যায়। এক অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছে দুজনের মধ্যে। এই দেয়াল ভেদ করে রিমির কাছে পৌঁছানোর সুযোগ করে উঠতে পারেনি নীরব। তবে আজ এতগুলো দিন পর সুযোগের একটা ঝলক যেন হাতে পেয়েছে। তাই সুযোগটাকে হাতছাড়া না করে সর্বোচ্চ চেষ্টা করলো ব্যবহার করার। নীরব 2 কদম এগিয়ে এসে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ রিমি, ভুল হয়ে গেছে আমার। সেদিন রাগের মাথায় বিশাল বড় ভুল করেছি। সেই ভুলের জন্য কতবার ক্ষমা চেয়েছি তোর কাছে। আর কি করতে হবে বল? তোর ক্ষমা পেতে আমি সব করতে রাজি। তোকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব নয়। বেশ, তাহলে চল দুজনে বিয়ে করে নি। আমাকে ঘৃণা করিস তাই না? তাহলে বিয়ে করে ক্ষমার অযোগ্য শাস্তিটা দিয়ে দে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? নীরব কথাটা ঝোঁকের বসেই বলল নাকি ভেবে চিনতে বলল সেটা বুঝে আসলো না রিমির। তবে এই মুহূর্তে নীরবের কথাগুলো রিমির কাছে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হলো না। রিমি দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল, গরমে মাথা খারাপ হয়ে গেছে তোর, শরবতটা খেয়ে মাথা ঠান্ডা কর। মানবতার খাতিরে এইটুকু সাহায্য করতেই পারি, তবে ভুলেও ভাবিস না তোকে ক্ষমা করে দিয়েছি আমি। আজীবনে তুই আমার ক্ষমা কোনোদিন পাবি না। ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলেই হন হন করে মৌমিতার ঘরের দিকে চলে গেল রিমি। নীরব আহত চোখে তাকিয়ে রইল শুধু। এই চোখের আর্তনাদ সে কাউকে বোঝাতে পারে না। স্টেজ সাজানো শেষে ফ্রেশ হতে নিজের ঘরে এসেছে কৌশিক। কিছুক্ষণের মধ্যেই রাতুলের বাড়ি থেকে লোকজন হলুদ নিয়ে চলে আসবে। হলুদের অনুষ্ঠান এর পরে শুরু হবে, তাই এই সুযোগে ঝটপট গোসল সেরে তৈরি হতে লেগে পড়েছে সবাই। কৌশিক মাত্রই গোসল সেরে গায়ে একটা কালো রঙের পাঞ্জাবি জড়িয়েছে। এরপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম লাগাচ্ছে। ঠিক এমন সময় গুটি গুটি পায়ে সেখানে হাজির হলো তুবা। পেছন থেকে রিন রিনের সুরে বলল, আচমকা পরিচিত কণ্ঠে পেছন ফিরে তাকালো কৌশিক। সঙ্গে সঙ্গে নজর জোড়া থমকে গেল। বিস্ময়ে 2 ঠোঁট আপনা আপনি ফাঁকা হয়ে গেল। হাতে ধরে রাখা পারফিউমটা শব্দ করে ফ্লোরে পড়ে গেল অবলীলায়। থমকে যাওয়া চোখ জোড়া আটকে গেল হলুদ শাড়ি পরিহিত তুবার পানে। চিকন লতানো দেহে বাঙালি স্টাইলে শাড়ি জড়িয়েছে তুবা, সেই সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনা সেজেছে।
ফর্সা দেহে হলুদ রং বারে বারে জ্বলে উঠেছে যেন। মুক্তঝরা হাসিতে এ যেন এক অপরূপ পরী। হৃতে স্পন্দনের গতি বেড়ে গেল কৌশিকের। বুকের ভেতর দামামা বাজতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুকনো গলা ভেজানোর উদ্দেশ্যে একটা শুকনো ঢোক গিলল কৌশিক, তবে সেই প্রচেষ্টা বৃথা গেল। গলা তো ভিজলই না, উল্টো আরো বেশি তৃষ্ণা বাড়ল। কৌশিক কেমন পাথরের মতো জমে যেতে দেখে কয়েক কদম এগিয়ে এলো তুবা। ভ্রু কুঁচকে বলল, এভাবে কি দেখছেন? এত সেজেছিস কেন? এই পর্যায়ে মুখ খুলল কৌশিক। কণ্ঠস্বর বেজায় কাঁপছে। তুবা সেই কণ্ঠকে পুরোপুরি উপেক্ষা করে নিজেকে একবার আয়নায় পর্যবেক্ষণ করে নিল। এরপর ঠোঁট উল্টে বলল, কেন ভালো লাগছে না? শ্বাস সুন্দর হয়নি? হঠাৎ কৌশিকের গলার স্বর পরিবর্তন হয়ে গেল। অত্যন্ত ঠান্ডা শীতল কণ্ঠে আওড়ালো, চোখ ঝলসানো সুন্দরী তুই জান। তোর সৌন্দর্যের কোনো তুলনা নেই। আমার বেপরোয়া হার্টবিট থমকে দিতে তোর মুখের এক ঝলক দর্শনই যথেষ্ট। তাহলে এত সাজার কি প্রয়োজন? বারে বারে রূপের আগুনে ঘায়েল কেন করিস? মেরে ফেলতে চাস আমাকে? তুবা লজ্জায় আড়ষ্ট হলো। লাজুক হেসে মাথা নুয়ে নিল। তার এই এত এত সাজের উদ্দেশ্যই তো ছিল একটা, কৌশিকের মুখে নিজের প্রশংসা শোনা। যদিও এত গভীর প্রশংসা আশা করেনি তুবা। সে তো শুধু চেয়েছিল কৌশিক বলুক তোকে সুন্দর লাগছে, ব্যাস। তুবার চাহিদা এতটুকুই। তবে ওর সামনে দাঁড়ানো ব্যক্তি তো কৌশিক। সে তো আর 5 জন পুরুষের মতো সাধারণ প্রেমিক নয়। সে তো পাগল প্রেমিক। না চাইতেই দুহাত ভরে ভালোবাসা ঢেলে দেয় তুবার পায়ে। তুবা লজ্জায় আড়ষ্ট হলো। লাজুক হেসে মাথা নুয়ে নিল। তার এই এত এত সাজের উদ্দেশ্যই তো ছিল একটা, কৌশিকের মুখে নিজের প্রশংসা শোনা। যদিও এত গভীর প্রশংসা আশা করেনি তুবা। সে তো শুধু চেয়েছিল কৌশিক বলুক তোকে সুন্দর লাগছে, ব্যাস। তুবার চাহিদা এতটুকুই। তবে ওর সামনে দাঁড়ানো ব্যক্তি তো কৌশিক। সে তো আর 5 জন পুরুষের মতো সাধারণ প্রেমিক নয়। সে তো পাগল প্রেমিক। না চাইতেই দুহাত ভরে ভালোবাসা ঢেলে দেয় তুবার পায়ে। আর যদি তুবা মুখ ফুটে কিছু চায়ও, চাওয়ার চাইতে 3 গুণ বেশি দেয়। সেটা হোক কোনো জিনিস, ভালোবাসা বা প্রশংসা। ভাগ্যের জোরে পাওয়া এই মারাত্মক প্রেমিক পুরুষকে নিয়ে ভাবতে গিয়ে মনটা শীতল হয়ে ওঠে তুবার। অনুভূতির জোয়ারে ভাসতে ভাসতে হারিয়ে যায় অজানায়। ঠোঁটের কোণে মুক্ত ঝরা প্রাণোজ্জ্বল হাসি। ঠিক এমন সময় দরজার বাইরে থেকে আসা একটা বাক্য কর্ণকুহুরে পৌঁছাতেই তুবার হাসি খুশি মুখটা চুপসে যায় মুহূর্তেই। বারান্দার কোনো এক প্রান্ত থেকে কনকচাপা বেগম উচ্ছ্বসিত কণ্ঠে বলছেন, এই তো আমার রাইমা এসে গেছে। এত দেরি কেন করলি আম্মা? বোনের বিয়েতে একটু আগে আগে আসবি না? এর পরের কথাগুলো অস্পষ্ট। হয়তো রাইমাকে নিয়ে কনকচাপা বেগম মৌমিতার ঘরের দিকে চলে গেছেন। আনন্দের মুহূর্তে রাইমার উপস্থিতি তুবার হাসি খুশি মনটাকে ধুম করে ভেঙে দিল। কৌশিকের আশেপাশে তুবা কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আর এই রাইমাকে তো তার সহ্যই হয় না। অথচ এই অপছন্দের মেয়েটা 2টো দিন এই বাড়িতেই থাকবে। নিশ্চিত এই সুযোগে বড় মাকে আরো বেশি নিজের প্রতি আকৃষ্ট করে নেবে। ভাবতেই বুকটা ভার হয়ে উঠল তুবার। নিজেদের সম্পর্কের সমীকরণ যেন দিন দিন আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। সব ঝড় ঝাপটা পাড়ি দিয়ে শেষ রক্ষা হবে তো? এই উটকো মেয়েটা অযাচিত ঝামেলা কেন টেনে আনে? তুবা একবার বিরক্ত নিয়ে তাকালো কৌশিকের দিকে। রাগে দুঃখে কোনো কথা না বলে হন হন করে বেরিয়ে গেল ঘর থেকে। কাঁচা হলুদের গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে বাতাস। বাড়ির প্রতিটি আনাচে কানাচে লেগে আছে হলুদের ছোঁয়া। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত হলুদের মুখের একাংশ রাঙিয়েছে। বাড়ির বাচ্চারা ছোটাছুটি করছে একে অপরের মুখে হলুদ লাগাতে। সবচেয়ে বেশি ছুটছে তুবা। দুরন্ত মেয়েটা হাতে এক গাদা হলুদ নিয়ে তাড়া করে বেড়াচ্ছে রিমিকে। ইতিমধ্যে মেয়েটাকে হলুদে পুরো ভূত বানিয়ে দিয়েছে তুবা। তবুও যেন মনের স্বাদ মিটছে না। হাতে এক গাদা হলুদ নিয়ে ছুটছে রিমির পেছনে। হাসি মজার চক্করে পরে মেয়েটা যেন দিন দুনিয়ার চিন্তা ভাবনাই ভুলে গেছে। আশেপাশে দেখার বিন্দু মাত্র সময় নেই। তুবা যখন চঞ্চল চিত্তে এদিক সেদিক ছুটতে ব্যস্ত, তখন কৌশিক স্টেজের এক কোনায় দাঁড়িয়ে নিজের প্রাণ প্রিয়াকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। দামি আইফোনের ক্যামেরা সেকেন্ডে সেকেন্ডে ফ্রেম বন্দি করছে তুবার মুক্ত ঝরা হাসির এক একটা মুহূর্ত। ফটাফট 100 খানেক ছবি তুলে থামলো কৌশিক।
ফোনটা স্ক্রল করতে করতে একবার করে দেখতে লাগলো ছবিগুলো। ঠিক এমন সময় পেছন থেকে কানে ভেসে এলো অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য। কৌশিক ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকালো। স্টেজ থেকে একটু নিচে দাঁড়িয়ে আছে রাতুলের 4 জন বন্ধু। তারা পাত্রপক্ষের সাথে মৌমিতাকে হলুদ দিতে এসেছে, ছবি তুলছে, সেই সাথে থেকে থেকে নিজেদের মধ্যে আলোচনা করছে। 4 জনের মধ্যে একজন বলে উঠল, বাড়ির ছোট মেয়েটাকে দেখেছিস? একদম ফুটন্ত গোলাপ ভাই। মেজোটা দেখেছি, সুন্দরী আছে বেশ। ছোটটা আরো বেশি সুন্দর, মানতেই হবে। এবারে মেয়েগুলো সব আগুন সুন্দরী। বলতে বলতে 3 জনেই একজোটে হেসে উঠল। হাসির ফাঁকে প্রথমজন আবারও বলে উঠল, তবে যাই বলিস, আমি তো ছোটটার প্রেমে পড়ে গেছি ভাই। ঠোঁটের শেপটা কি যে মারাত্মক। লিপস্টিকটা মনে হচ্ছিল ওর জন্যই বানানো হয়েছে। এটুকু বলে থামলো ছেলেটা। এরপর কণ্ঠ খানিকটা নিচে নামিয়ে চাপা স্বরে বলল, শাড়ির আঁচলটা সরে গিয়ে এক ঝলক কোমর দেখে ফেলেছিলাম জানিস। কি মলায়ম ত্বকরে ভাই, মাখনের মতো মিশন। এক পলক দেখেই তো আমার নেশা ধরে যাচ্ছিল। এই মেয়েটাকে আমার চাই। স্টে ইন ইওর লিমিটস ব্রো। আচমকা পুরুষারি কর্কশ শব্দ কানে ভেসে আসতেই ছেলেগুলো পেছনে ফিরে তাকালো। ওদের থেকে 2 হাত দূরে শটান হয়ে দাঁড়িয়ে আছে কৌশিক। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, ধারালো চোয়াল জোড়া বেজায় শক্ত। কপালে ফুলে ওঠা রক তার অত্যাধিক রাগের লক্ষণ বহন করছে। ভেতরে ভেতরে আগুন জ্বলছে কৌশিকের। তুবাকে নিয়ে করা ছেলেটার কমপ্লিমেন্টগুলো কৌশিকের মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ইচ্ছে করছে ছেলেটার জিভ টেনে ছিঁড়ে দিতে। যে চোখ দিয়ে তুবাকে দেখেছে সেই চোখ তুলে দিয়ে মার্বেল খেলতে, কিন্তু হায়, ইচ্ছা থাকলেও উপায় নেই। প্রথমত মৌমিতার বিয়ে, আর দ্বিতীয়ত এরা রাতুলের বন্ধু। তাই শুধুমাত্র বোনের কথা চিন্তা করে মনের ভেতর জ্বলতে থাকা অধম্য রাগের আগুন লুকিয়ে ফেলল কৌশিক। ভাষা যথেষ্ট সংযত রেখে বলল, কারোর বিষয়ে না জেনে কোনো মন্তব্য করা উচিত নয়। আপনারা শিক্ষিত, বুদ্ধিমান ভেবেছিলাম। কৌশিকের কথা শুনে ছেলেটা এগিয়ে এলো, আঙুল তুলে চেনার ভঙ্গিতে বলল, তুমি মৌভাবির ভাই তাই না? জি, এছাড়া আমার আরও একটা পরিচয় আছে। যে মেয়েটার বিষয়ে আপনি একটু আগে কমপ্লিমেন্ট দিলেন, সে আমার প্রাণভ্রমর। আর কিছু বোঝাতে হবে কি? কৌশিকের শেষাক্ত কথায় হক চকিয়ে গেল 4 জন। অবাক চোখে তাকিয়ে রইল কৌশিকের দিকে। মনে হচ্ছে আচমকা 7 আসমান থেকে ধাপ করে মাটিতে পড়েছে। ওদের এই হতবম্ব নজর বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারলো না কৌশিকের ওপর। আর না কথা বলার রুচি হলো। এই মুহূর্তে কৌশিকের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই জ্বলন্ত আগুনের উত্তাপ তুবাকে পুড়িয়ে ছাড়খাড় করবে। পরপুরুষের সামনে ঢ্যাং ঢ্যাং করে নাচানাচির স্বাদ এবার কৌশিক মিটিয়ে দেবে। মনে মনে ফুঁসতে ফুঁসতে গটগট পায়ে বাড়ির দিকে চলে গেল কৌশিক। তুবা একটু আগে ছুটতে ছুটতে বাড়ির ভেতরেই ঢুকেছে। রিমিকে হলুদ মাখিয়ে মুখ ধুতে ওয়াশরুমে গেছিল তুবা। হলুদে পুরো মুখের অবস্থা খারাপ। বহু কষ্টে ঘষে ঘষে যতটুকু পেরেছে মুখের হলুদ দাগ তুলেছে। বাকিটা নিয়ে মুখ মুছতে মুছতে বাহিরে বেরিয়ে এলো। ঠিক এমন সময় হাতে হ্যাচকা টান পড়ায় হক চকিয়ে গেল তুবা। সামনে তাকাতেই দেখলো কৌশিক ওকে দেয়ালের সাথে চেপে ধরেছে। চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে। বিস্ময় হতভম্ব হয়ে গেল তুবা। হঠাৎ কৌশিকের এই আকাশ সমান রাগের কোনো কারণ খুঁজে পেল না। সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ লোকটা রেগে গেল কেন? কৌতূহল দমাতে না পেরে তুবা প্রশ্ন করেই বসলো, কি হয়েছে আবার, রাগ দেখাচ্ছেন কেন? শাড়ি কেন পরেছিস তুই? আচমকা কৌশিকের এহেন প্রশ্নে ভরকে গেল তুবা। কিছুটা অবাক সুরে বলল, স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? শাড়ি তো সেই সকালেই পরেছি, সবার প্রথমে তো আপনাকেই দেখালাম। কখন পরেছিস সেটা জানতে চাইনি, কেন পরেছিস সেটা জানতে চেয়েছি। সবাই তো পরেছে, তাহলে আমি পরলে কি দোষ? তুবা কথা শেষ করতেই আচমকা ওর আঁচল ভেদ করে লতানো কোমর খামচে ধরল কৌশিক। আকস্মিক আক্রমণে কেঁপে উঠল তুবা। নখ দেবে যাওয়ার কোমরের চামড়া জ্বলে উঠল। কৌশিকের যেন সেদিকে কোনো খেয়াল নেই, বরং চিকন কোমরটা আরো শক্ত করে খামচে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শাড়ি পরেছিস ভালো কথা, কিন্তু কোমরা কেন দেখা গেল?
তোর দোষ এখানেই। তুবা ঠিক বুঝে উঠতে পারলো না কাহিনী কি। কৌশিকের হঠাৎ রাগের কারণও তার অজানা। এদিকে বাড়ি ভর্তি লোকজন, ঘরের দরজাও খোলা। ওদের এত এত কাছাকাছি, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। ভয়ার্ত চোখে একবার খোলা দরজার দিকে তাকালো তুবা, অধৈর্য সুরে বলল, কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন? দরজা খোলা, কেউ চলে আসবে। আই ডোন্ট কেয়ার। আমি জানি আপনি কোনো কিছুর পরোয়া করেন না, কিন্তু আমি করি। সরুন তো, যেতে দিন। কৌশিক ছাড়ল না, বরং শক্ত করে তুবাকে নিচের সাথে চেপে ধরে ওর উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। লাল খয়েরি লিপস্টিকে রাঙানো ঠোঁটের দিকে তাকাতেই ছেলেগুলোর কথা আবারও মনে পড়ে গেল। রাগটা তর তর করে কয়েক গুণ বেড়ে গেল কৌশিকের। অত্যাধিক রাগে নিজের ওপর নিয়ন্ত্রণ হারালো। আচমকা শক্ত করে চেপে ধরলো তুবার লিপস্টিক রাঙানো রঙিন ওষ্ঠ। হঠাৎ আতর্কিত হামলায় ভরকে গেল তুবা, ভয়ে শরীর জমে গেল। মস্তিষ্কের প্রতিটা নিউরনে নিউরনে সংকেত দিল দরজা খোলা, কেউ দেখলে সব রহস্য ফাঁস হয়ে যাবে। তুবা ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি শুরু করে দিল। দুই হাতে ধাক্কা দিল কৌশিকের বুকে, কিন্তু হায়, নিজের থেকে এক চুলো দূরে সরাতে পারল না ওকে। এদিকে কৌশিক নিজের পুরো ঠোঁট জোড়া দিয়ে উন্মাদের মতো ঘষে যাচ্ছে তুবার নরম ঠোঁটে। তার উদ্দেশ্য চুমু খাওয়া নয়, সে তো পাগলের মতো ঘষে ঘষে ঠোঁটের লিপস্টিক এবড়ো থেবড়ো করার প্রচেষ্টায় আছে। মিনিট দুয়েকের ব্যবধানে ঠোঁট সরিয়ে নিল কৌশিক। তুবার মুখের অর্ধেক অংশ জুড়ে লিপস্টিক ছড়িয়ে পড়েছে, সেই সাথে কৌশিকের ঠোঁট সহ চারিদিকে দাগও লেগে আছে। ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস টানলো তুবা। কৌশিক পকেট থেকে রুমাল বের করে নিজের মুখটা ঘষে মুছে নিল। এরপর কিছুটা শক্তি প্রয়োগ করে তুবার মুখটাও মুছে দিল। তুবা হতাশ হলো ভীষণ। কৌশিকের এই উদ্ভ্রান্তের মতো আচরণের কোনো কারণ খুঁজে পেল না। অধৈর্য হয়ে কৌশিকের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, সরুন তো, এমন করছেন কেন? তুই সেজে গুজে পরপুরুষের সামনে গেছিস কেন? কোন সাহসে বল? হালকা ধমকে সুরে বলল কৌশিক। তুবা হতাশ সুরে বলল, বাড়িতে অনুষ্ঠান আর আমি একটু সাজবো না, এটা কি দোষের কিছু হলো? কেন সাজবি না? অবশ্যই সাজবি, কিন্তু সেটা শুধুমাত্র আমার জন্য। তোর সাজ শুধু আমি দেখব, তোকে দেখে আমি মন ভরাবো, তোর সৌন্দর্যে আমি ডুবে মরব। অন্য কেউ কেন দেখবে তোকে? কেন বর্ণনা দেবে তোর ঠোঁটের? পরপুরুষ কেন জানবে তোর কোমর ঠিক কতটা কোমল? বলতে বলতে আবারও কোমর খামচে ধরলো কৌশিক। তুবার চোখে এবার পানি চড়ে এলো। পাতলা চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে গেছে মনে হয়। তুবা ব্যথাতুল স্বরে বলল, আপনি কি পাগল? এই কথা আজ জানছিস তুই? এতগুলো বছরে বুঝিসনি আমি কেমন? হ্যাঁ, আমি পাগল, তোর জন্য পাগল, তোর প্রেমে পাগল, তোর মায়ায় পাগল, বদ্ধ উন্মাদ আমি। দেখতে চাস আমার উন্মাদনা? তুবা জবাব দিল না, মাথা নিচু করে দুফোঁটা অশ্রু ছেড়ে দিল। কৌশিক ফের বলে উঠল, তুই শুধু আমার তুবা, আমার মানে শুধুই আমার। তোর ওপর আমি কোনো ছেলের ছায়াও সহ্য করতে পারি না। সেখানে একটা ছেলের নজর পড়েছে তোর উপর, সে তোর ঠোঁটের বর্ণনা দিচ্ছে, তোর কোমরের বর্ণনা দিচ্ছে। কিভাবে সহ্য করব আমি? আমার যে ভেতরটা পুড়ে যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, সব কিছু ধ্বংস করে দিতে মন চাইছে। তোর পুরো দেহ জুড়ে নিজের নামের ছাপ বসিয়ে দিতে মন চাইছে। আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব বল? কণ্ঠস্বরতে নিঃসৃত প্রতিটি বাক্যে ছিল ব্যাকুলতা, প্রতিটা শব্দে স্পষ্ট ক্রোধ। কৌশিক কথা শেষ করতেই তুবা আচমকা সামনে থেকে জড়িয়ে ধরল কৌশিককে। শক্ত বুকের সাথে নাক ঘষে মিনমিন করে বলল, সরি, ভুল হয়ে গেছে। আমার খেয়াল রাখা উচিত ছিল। আর কোনোদিন শাড়ি পরবো না, প্রমিস। তুবার আদুরে আবদারে কৌশিকের ভেতর জল জল আগুনে এক পশলা বৃষ্টি নামলো যেন। বুকের সাথে তুবার দেহে নরম ছোঁয়া পেতেই আকাশ সমান রাগটা হুট করেই হারিয়ে গেল। জ্বলতে থাকা বুকটা সামান্য ঠান্ডা হলো। কৌশিক দুই হাতে আগড়ে নিল তুবাকে, আলতো করে চুমু খেলো তুবার মাথায়, কাতর কণ্ঠে বলল, জান, চল বাড়ির সবাইকে বিয়ের কথা জানিয়ে দেই, তাহলে আর লুকোচুরির কিছু থাকবে না। পুরো দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলবো, তুই আমার বউ, তোকে সবসময় ছায়ার মতো আগলে রাখবো।
এই লুকোচুরি আমার আর সহ্য হয় না। তুবা বুকের থেকে মাথাটা সামান্য উঠালো, পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে কৌশিকের গলা জড়িয়ে ধরলো। মুখোমুখি হয়ে কৌশিকের চোখে চোখ রেখে বলল, আপুর বিয়েটা হয়ে যাক, তারপর না হয় বলবেন। আমি জানি না পরিবার ঠিক কিভাবে রিয়াক্ট করবে, এখন জানালে বিয়েতে ঝামেলা হবে। কৌশিক বুঝদারের মতো মাথা দোলালো, ধীর কণ্ঠে বলল, এরপরই বাড়িতে জানাবো, তখন একদম বারণ করবি না। আচ্ছা, করব না। কৌশিক আশ্বস্ত হলো। তুবাকে ছেড়ে দিয়ে দুজনের মধ্যে দূরত্ব রেখে দাঁড়ালো। তুবার দিকে তর্জনী তাক করে শাসনের সুরে বলল, এক্ষুনি শাড়ি খুলে সালোয়ার কামিজ পরবি, মুখের সব সাজ তুলে সাধারণভাবে নিচে যাবি, মনে থাকবে। তুবা বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। কৌশিক যেন এতক্ষণে স্বস্তি পেল খুব। তুবাকে চেঞ্জ করতে বলে ঘর থেকে বেরিয়ে গেল। কৌশিক চলে যেতেই বারান্দার অপর প্রান্ত থেকে বেরিয়ে এলো রাইমা। বারান্দার পিলারের পাশে লুকিয়েছিল সে। হাতের ফোনটা নাড়াচাড়া করতে করতে সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেল সে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। হলুদের অনুষ্ঠান একটু আগেই শেষ হয়েছে। আপাতত সবাই যার যার ঘরে বিশ্রাম নিতে ব্যস্ত। সারাদিনের ধকল শেষে নরম বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমেরা আছড়ে পড়ল সবার চোখের ভাঁজে। কৌশিক সবে মাত্র গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়েছে। রাতে ঘুমানোর আগে তার গোসল করার অভ্যেস, এজন্য গভীর রাত হলেও শরীর একবার ভেজাতেই হয়। ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছিল কৌশিক। ঠিক এমন সময় ঘরে আগমন ঘটল কনকচাপা বেগমের। ভদ্রমহিলার চেহারা বেজায় থমথমে হয়ে আছে। হঠাৎ এত রাতে নিজের ঘরে মাকে দেখে ভ্রু কুঁচকে গেল কৌশিকের। চলন্ত হাত জোড়া থামিয়ে প্রশ্ন করল, মা, তুমি এত রাতে আমার ঘরে, কোনো দরকার? তোমার সাথে তোর কি সম্পর্ক? আচমকা কনকচাপা বেগমের এহেন প্রশ্নে কিছুটা ভরকে গেল কৌশিক। এই মুহূর্তে সেই এই প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাই হুট করে কি উত্তর দেবে ঠিক ভেবে পেল না। কিছুটা অবাক সুরেই বলল, কিছু বলতে নয়, জানতে চাইছি আমি। তোমার তোর মধ্যে কি চলছে সত্যি করে বলবি কৌশিক, আমি মিথ্যে একদম সহ্য করব না। কনকচাপা বেগমের থমথমে চেহারাই বলে দিচ্ছে তিনি হয়তো কিছুটা জেনে গেছেন। এজন্যই সোজাসুজি ছেলেকে প্রশ্ন করতে এসেছেন। এখানে মিথ্যে বলে আদতেও কোনো বিশেষ লাভ হবে না। তাই কৌশিক আর মিথ্যে বাহানা সাজানোর ব্যর্থ চেষ্টাও করলো না। সে সোজাসুজি জবাব দিল, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। বলেই শান্ত চোখে নিজের মায়ের দিকে তাকালো। কনকচাপা বেগমের চোখে মুখে বিস্ময়। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, আর তুবা? ভালোবাসাটা দুজনের তরফ থেকেই। এই পর্যায়ে কনকচাপা বেগম ধপ করে খাটের উপর বসে পড়লেন। মাথায় হাত রেখে আহাজারি করে বললেন, ইয়া খোদা, হে কি অনর্থ হলো! এবার এই পরিবারের ঝড় উঠবে, এই পরিবার ভেঙে যাবে। হে তুই কি করলি আব্বা? অন্যায় কি করেছি মা? ভালোবাসা কি কোনো অপরাধ? কথাটা বলতেই সঙ্গে সঙ্গে গালে সজোরে থাপ্পড় পড়ল কৌশিকের। থাপ্পড়টা খেয়ে মুখ এদিকে ঘুরে গেল কৌশিকের। কনকচাপা বেগম রাগে ফুঁসে উঠে বললেন, নিজের ছোট বোনের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে লজ্জা করলো না? আবার বুক ফুলিয়ে বলছিস কোনো অন্যায় করিসনি। ভালোবাসা অন্যায় কবে থেকে হলো মা? ভালোবাসা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নাম করে বলতে গিয়েও থেমে গেলেন তিনি। মুখের কথাগুলো খুব কষ্টে গিলে নিলেন। তার আচার আচরণ খুবই অদ্ভুত। চোখের দৃষ্টিও এলোমেলো। মনে হচ্ছে তিনি কিছু একটা লুকাতে চাইছেন, কোনো কথা যা তিনি কৌশিককে জানতে দিতে চাইছেন না। যার দরুন ফ্যানের বাতাসেও কুলকুল করে ঘামছেন তিনি। কোনো মতে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, কিছুদিন তুবার থেকে দূরে থাকবি। সম্ভব নয় মা। কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবি। এক রহস্যজনক বাক্য ছুঁড়েই দুরন্ত গতিতে বেরিয়ে গেলেন ঘর থেকে। রেখে গেলেন চিন্তিত ছেলেকে। কি বলে গেল তার মা? তার চোখ মুখ এমন অদ্ভুত দেখাচ্ছিল কেন? কি লুকোতে চাইছে কৌশিকের থেকে? দীর্ঘ এক কালো রাতের শেষে মিষ্টি সকালের সূচনা। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিয়ে বিয়ে সুবাস। গতকালের তুলনা ভুইয়া মঞ্জিল আজ দ্বিগুণ ঝলমলে রূপে সেজে উঠেছে। হবে নাই বা কেন, আজ যে সেই বহুল কাঙ্ক্ষিত দিন।
বাড়ির বড় মেয়ে আজ বাধা পড়বে অচেনা এক মানুষের সাথে। বদলে যাবে পরিচয়, নতুন একটা পরিবার হবে তার। সব শেষে বিদায় নেবে চিরপরিচিত এই বাড়ি থেকে। পর হয়ে যাবে আপন, আর আপন হয়ে যাবে পর। দুনিয়ায় এই অদ্ভুত নীতির বেড়াজালে অসহায় হয়ে পড়ে বাবা মা। তাই তো পুরো বাড়ি জুড়ে খুশির আমেজ ছড়িয়ে পড়লেও হাসি নেই কনকচাপা বেগম আর জামাল সাহেবের মুখে। মেয়েকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে আজ। ব্যথাটা কি আর একটু আধটু? সকালে তোমাদের ছাদ বাগান থেকে তাজা গোলাপ নিতে এসেছে রিমি। মমিতার খোপায় গোলাপ ফুল দিয়ে সাজানো হবে। রিমি গোলাপ গাছগুলো থেকে বেছে বেছে মোট 4টে গোলাপ ছিঁড়ে নিল। একটা মমিতার জন্য, একটা ওর নিজের জন্য, একটা রিয়ার জন্য এবং 4 নাম্বারটা তুবার জন্য। যদিও সকাল থেকে তুবার কোনো হদিস নেই। পুরো বাড়ি খুঁজে বের করতে হবে দুরন্ত মেয়েটাকে। ভাবতে ভাবতে ফুলগুলো সব হাতে সাজিয়ে নিল রিমি। আঙুলে গুনে গুনে হিসাব মিলিয়ে যেই না রিমি পেছনে ঘুরেছে, সঙ্গে সঙ্গে শক্ত বুকের ধাক্কায় 2 কদম পিছিয়ে গেল মেয়েটা। মাথা তুলে তাকাতেই দেখতে পেল নীরব প্যান্টের পকেটে 2 হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। এই সাত সকালে নীরবকে দেখে মেজাজটাই বিগড়ে গেল রিমির। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, ওই, তোর সমস্যা কি রে? চোখে দেখিস না? হুটহাট এমন ভূতের মতো উদয় হস কেন? আমার সাথে সম্পর্ক স্বাভাবিক কবে করবে রিমি? রিমির প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের মতো করে প্রশ্ন ছুড়ল নীরব। রিমি এতে বেজায় বিরক্ত হলো। কণ্ঠে এক রাশ বিরক্তি ঢেলে বলল, এভাবে পিছনে কেন পড়ে আছিস বলতো? আমার থেকে ক্ষমা পেতে এত কেন মরিয়া হয়ে উঠেছিস? বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। ভীষণ ভালোবাসি তোকে। তোর ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারছি না রিমি। আমি তিলে তিলে মরে যাচ্ছি। আকস্মিক 2 কদম এগিয়ে এসে রিমির বাহু ধরে ঝাঁকিয়ে কথাগুলো বলল নীরব। আচমকা নীরবের এহেন কথা শুনে থমকে গেল রিমি। কথা বলার ভাষা হারিয়ে স্তব্ধ হয়ে গেল। নীরবের রাগী মুখশ্রীর দিকে হতবাক নয়নে তাকিয়ে রইল। নীরব ফুঁসে উঠে ফের বলতে লাগলো, সেই স্কুল লাইফ থেকে ভালোবেসে আসছি তোকে। আকার ইঙ্গিতে কতভাবে বুঝিয়েছি, কিন্তু তুই সবসময় আমাকে উপেক্ষা করে গেছিস। বুঝেও না বোঝার ভান করেছিস। আমাকে এত কেন পোড়াচ্ছিস বলতো? আমার ভালোবাসাটা খাঁটি বলে? অন্য ছেলেদের মতো প্লে বয় নাই তো, তাই এত কিছুর অবহেলা বল? শেষের কথাটা ধমকের সাথে বলল নীরব। হতবাক রিমি কি জবাব দেবে বুঝে উঠতে পারল না। শুধু অবাক চোখে তাকিয়ে রইল। নীরব যে ওর সাথে আগ বাড়িয়ে মিশতে আসে সেটা রিমি দেখেছে, কিন্তু ওকে ভালোবাসে সে কথা রিমি ঘুণাক্ষরেও টের পায়নি। নাকি পেয়েছে, শুধু পাত্তা দেয়নি। এদিকে কথা বলতে বলতে গড়া ধরে এসেছে নীরবের। পুরুষ মানুষ বিদায় মন খুলে কাঁদতে পারছে না, আবার প্রিয় মানুষের অবহেলাও মেনে নিতে পারছে না। সব মিলিয়ে একটা অদৃশ্য হাত ছেলেটার গলা চেপে ধরে রেখেছে। টিনেজ বয়সের আবেগ খুবই মারাত্মক। এই সময় আবেগের উপর নিয়ন্ত্রণ টানা কঠিন। এই যেমন নীরবও পারছে। আবেগগুলো বারে বারে হৃদয় উগরে বেরিয়ে আসতে চাইছে। শেষে নীরব কণ্ঠে জোর দিয়ে ধরা গলায় বলল, তোর প্রেমে আমি পাগল হয়ে গেছি রিমি। নিজেকে নিজে হারিয়ে ফেলেছি। তার উপর তুই আমাকে যেভাবে পোড়াচ্ছিস, একদিন দেখবি তোর দহন সইতে না পেরে প্রাণ পাখিটা উড়াল দিয়ে শূন্যে মিলিয়ে গেছে। সেদিন আর তোর হাতে কিচ্ছু থাকবে না রিমি। শুধু আফসোস ব্যতীত তোর প্রাপ্তির খাতা শূন্য হবে। সময় থাকতে বুঝতে শেখ, হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে পাবি না। একদমে কথাগুলো বলেই লম্বা লম্বা কদম ফেলে ছাদ থেকে চলে গেল নীরব। মলিন চেহারাটা দুনিয়া থেকে লুকানোর প্রচেষ্টা চালালো। পুরুষ মানুষের চোখে কান্না বেমানান। কেউ দেখে ফেললে ওকে যে কাপুরুষ ভাববে। পুরুষেরা আবার কাঁদে নাকি? ধুর। গুটি গুটি পায়ে কাঙ্ক্ষিত লগ্ন এসে হাজির হলো। সকল কল্পনা জল্পনা একপাশে রেখে মৌমিতা এবং রাতুরের বিয়ের কার্য সম্পন্ন হলো। বাড়ির কর্তারা সবাই অতিথি আপ্যায়নে ব্যস্ত। সেই সাথে বাড়ির 2 ছেলে ব্যস্ত বোনের বিদায়ের বন্দোবস্ততে। সারাদিন কাজের চাপে এক দ্বন্দ্ব বসার ফুসরত পায়নি কৌশিক। কাজের অত্যাধিক চাপে নাজেহাল দেহ। ব্যস্ততার মাঝেই চাতক পাখির মতো খুঁজে চলেছে তুবাকে। কিন্তু হায়, আজ সারাদিন মেয়েটার এক ঝলক দেখাও পায়নি কৌশিক। গতকাল রাতে কনকচাপা বেগমের হুঁশিয়ারি মনে খানিকটা ভয় ধরিয়ে দিয়েছে কৌশিকের।
চোখ দুটো ব্যাকুল হয়ে আছে প্রাণপ্রিয়াকে এক নজর দেখার জন্য, কিন্তু মেয়েটা আজ সামনেই আসছে না, যেন অদৃশ্য হয়ে বাতাসের সাথে মিশে বেড়াচ্ছে। ভাবতে ভাবতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো কৌশিক। না, এভাবে আর পারা যাচ্ছে না। মমিতার বিদায়ের পর আগামীকালই বাড়িতে নিজের আর তুবার বিয়ের কথা জানিয়ে দেবে কৌশিক। এই লুকোচুরির সম্পর্ক বয়ে নিয়ে যাওয়া বড্ড কঠিন হয়ে যাচ্ছে। অবাধ্য মনটাও আজকাল বেহায়ার মতো আচরণ করে। বারে বারে মেয়েটাকে কাছে পেতে মন চায়, হুটহাট বুক কেঁপে ওঠে। অবচেতন মন হারিয়ে ফেলার চিন্তায় তটস্থ হয়ে থাকে। চঞ্চল মেয়েটাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে ইচ্ছে করে। কৌশিকের ভাবনার মাঝেই সেখানে আগমন ঘটল রিয়ার। পরনের লেহেঙ্গা দুই হাতে উঁচু করে সিঁড়ির দিকে যাচ্ছিল। ঠিক এমন সময় কৌশিক ক্লান্ত কণ্ঠে ডেকে উঠল। রিয়া শোন। রিয়া সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, খানিকটা এগিয়ে এসে বলল, কিছু লাগবে ভাইয়া? হ্যাঁ, এক গ্লাস পানি লাগবে। তুবাকে পানি নিয়ে আমার ঘরে আসতে বলতো। রিয়া হ্যাঁ সূচক মাথা নেড়ে সিঁড়ি মারিয়ে দোতলায় চলে গেল। কৌশিকও লম্বা লম্বা কদম ফেলে চলে গেল নিজের ঘরে। পানি খাওয়ার বাহানায় তুবাকে এক ঝলক দেখার উদ্দেশ্যে চুপচাপ বসে রইল বিছানায়। তবে কৌশিককে হতাশ করে দিয়ে মিনিট 5 পর পানির গ্লাস হাতে কনক চাপা বেগম হাজির হলেন। পানির গ্লাস হাতে তুবার পরিবর্তে নিজের মাকে দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। হতাশ সুরে বলল, তুমি কেন কষ্ট করতে গেলে মা? বাড়িতে আরো মানুষ আছে। কনক চাপা বেগম কোনো জবাব দিলেন না, বরং কৌশিকের কথা সম্পূর্ণ উপেক্ষা করে নিজ উদ্যোগে বললেন, তাড়াতাড়ি নিচে আয়, মৌমিতার চলে যাওয়ার সময় হয়ে গেছে। কৌশিক আর কথা বাড়ানোর সুযোগ পেল না। কনক চাপা বেগম সঙ্গে সঙ্গে নিচে চলে গেলেন। নিরুপায় হয়ে হতাশার নিঃশ্বাস ছাড়লো কৌশিক। অজ্ঞতাই আবারও পা বাড়ালো বিয়ের স্টেজের দিকে। হাসিখুশি বাড়িটাতে মুহূর্তেই শোকের ছায়া নামলো যেন। পরিবারের চাপা কান্না আহাজারিতে ভারী হয়ে উঠল পরিবেশ। সারাদিন শেষে এই মাত্র তুবার দেখা মিলল এবার। মৌমিতাকে রাতুল তখন গাড়িতে উঠাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন ছুটে এলো তুবা। অদৃশ্য এক ঝড়ের ভেগে আশ্রে পড়ল মৌমিতার বুকে। সেকেন্ডের ব্যবধানে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। সে কি করুণ তার কান্নার চাপা আর্তনাদ। মৌমিতা সবে মাত্র চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করেছিল। ঠিক এমন সময় তুবাকে এমন করুণ সুরে কাঁদতে দেখে আবারও চোখ দুটো ভিজে উঠল। মৌমিতা তুবার মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না বোন, আমি তো আবার আসবো, কালকেই তো চলে আসবো আবার। তুমি যেও না আপু, আগে সব ঠিক করে দাও, না হলে আমি মরে যাব। পাগলের মতো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল তুবা। বিনিময়ে মৌমিতা ব্যথাতুল হাসলো। বুক থেকে টেনে তুবার মুখটা তুলে দুই হাতে আগলে ধরলো। বোঝানোর ভঙ্গিতে বলল, সব তো ঠিকই আছে। না, কিচ্ছু ঠিক নেই, সব এলোমেলো হচ্ছে। আমাকে বাঁচাও আপু, আমি মরে যাব। বিশ্বাস করো, আমি মরে যাব, আজই মরে যাব। আমাকে আর খুঁজে পাবে না। তুবার এমন উদ্ভট কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল মৌমিতার। সাজানো গেটের রং বেরঙের আলোয় তুবার বাম হাতে 4 আঙ্গুলের স্পষ্ট দাগ দেখতে পেল। দেখে মনে হচ্ছে কেউ শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে কষে চড় মেরেছে মেয়েটার গালে। আচমকা এহেন দৃশ্য দেখে হৃদয় কুঁচকে গেল মৌমিতার। কৌতূহল নিয়ে কিছু বলবে তার আগে সেখানে উপস্থিত হলেন ময়না বেগম। মেয়ের হাতটা টেনে ধরে মৌমিতা থেকে ছাড়িয়ে নিলেন। মেকি হেসে বললেন, আর রাত করিস না মৌ, কাল আমরা সকাল সকাল তোর শ্বশুর বাড়ি চলে যাব। ময়না বেগমের উপস্থিতি সবকিছু ঘেটে দিল যেন। কথা আগানোর আর সুযোগ পেল না মৌমিতা। এক পলক তাকালো তুবার দিকে, কেমন অসহায়ের মতো ছলো ছলো চোখে তাকিয়ে আছে। ওর দুটো চোখ যেন কিছু বলতে চাইছে, তবে ময়না বেগমের উপস্থিতি মেয়েটার জবানে লাগাম টেনেছে। কথা বলার উপায় না পেয়ে গাড়িতে বসে পড়ল মৌমিতা। যেটাই হোক, কাল তো সে আবার এ বাড়িতে আসছেই, তখন না হয় দেখে নেবে বিষয়টা। রাত তখন খুব বেশি হয়নি। এই বড় জোর 10টা আত্মীয় স্বজন বাড়ি থেকে বিদায় নিয়েছে বেশ কিছুক্ষণ আগে। আপাতত ভুইয়া মঞ্জিল নিস্তব্ধ, কোলাহলবিহীন। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ির 3 কর্তা মাত্রই বসার ঘরের সোফায় গা এলিয়ে দিয়েছেন। এমন সময় লুৎফুর সাহেব আগ বাড়িয়ে কথা তুললেন, বড় হিসেবে যেটা করা আমার কর্তব্য সেটাই করব।
ভদ্রলোকের রাশভারী কণ্ঠে থেমে গেলেন লুৎফর সাহেব, আর চোখে একবার তাকালেন নিজের ছোট ভাইয়ের দিকে। তাওহিদ সাহেব অপর পাশের সোফায় মাথা নিচু করে বসেছিলেন, চোখ মুখ জুড়ে ছড়িয়ে আছে লজ্জার আভাস। ঠিক তেমন জামাল সাহেবের চেহারাও ভীষণ অপ্রস্তুত। পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি ফের বলে উঠলেন, একবার ছেলে মেয়ের সাথে কথা বলে বিষয়টা হ্যান্ডেল করলে ভালো হতো না? দুজনেই তো ছোট, ভুল করে ফেলেছে। একদম প্রশ্রয় দেব না ওদের, অন্তত এই বিষয়ে তো কোনো প্রশ্রয় নয়। আকস্মিক গর্জে উঠলেন জামাল সাহেব। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ভদ্রলোকের। বড় ভাইয়ের এমন তর্জন গর্জনে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন লুৎফর সাহেব। ঠিক এমন সময় সেখানে ক্লান্ত শরীরে উপস্থিত হলো কৌশিক। বাড়ির আবহাওয়া না বুঝেই তাহিদ সাহেবের পাশে ধপ করে বসে পড়ল। ক্লান্ত দেহটা সোফায় দিয়ে পুরো বাড়িতে একবার নজর বুলালো, কিন্তু আশ্চর্য, এখন পর্যন্ত দুবার দেখা নেই। ছেলের উপস্থিতি এক প্রকার উপেক্ষা করে জামাল সাহেব বললেন, লুৎফার পরিষদের আনতে বল, কথাবার্তা সব যত তাড়াতাড়ি সম্ভব সারাতে চাই, আমি আর দেরি করব না। আচমকা বাবার কণ্ঠ শুনে ভ্রুদয় কুঁচকে গেল কৌশিকের। এই মুহূর্তে বাড়িতে ঠিক কি নিয়ে কথা হচ্ছে সে বুঝতে পারছে না। কৌতূহল দমাতে না পেরে কৌশিক প্রশ্ন করেই বসলো, কি বিষয়ে কথা হচ্ছে? তোমার বিয়ের বিষয়ে খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, ভাবছি খুব তাড়াতাড়ি তোমার বিয়েটা দিয়ে দেব। জামাল সাহেবের জবাব শুনে সহসা চমকে উঠল কৌশিক। হৃৎপিণ্ডটা আচমকাই কেঁপে উঠল, যেন বুকের ভেতরে কিছু একটা সজোরে কামড়ে ধরল। কৌশিক গলা উঁচিয়ে চিৎকার করে উঠল, হোয়াট? বিয়ে মানে? কিসের বিয়ে? এ আবার কি নতুন নাটক? কেন নাটক নয়, বাড়ির বড় কথা হিসেবে সূত্রপাতে নিজের কন্যাদান করা আমার দায়িত্ব, আমি নিজের দায়িত্ব পালন করছি। কৌশিক থমকালো, চেহারায় যেন আমাবস্যার আধার নামলো। ওরা আর বুঝতে বাকি নেই কাহিনী কি। বাড়ির সবাই নিশ্চয়ই ওদের সম্পর্কের বিষয়ে জেনে গেছে, আর সেজন্যই এমন অদ্ভুত বিহেভ করছে। কৌশিক রক্তলাল চোখে তাকালো নিজের মায়ের দিকে, যিনি এই মুহূর্তে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। কাজের ফাঁকে ফাঁকে আর চোখে এদিকটাও পর্যবেক্ষণ করছেন। পরিবারের সদস্যদের এমন গাছাড়া ভাব দেখে রাগের উপর নিয়ন্ত্রণ হারালো কৌশিক। মৃদু গর্জন তুলে বলল, কোনো বিয়ে হবে না, তোমার বিয়ে তো কোনো মতেই হবে না, অন্তত আমি বেঁচে থাকতে হতে দেব না। কেন দেব না? ছেলে ভালো, তোমার জন্য একদম যোগ্য একজন পাত্র। আর তোমার ছেলে কোন দিক থেকে অযোগ্য বাবা? তুমি ওর বড় ভাই, এটা তোমার অযোগ্যতা। চাচাতো ভাই, বাক্যটা সম্পূর্ণ করো। বাপ ছেলে তর্ক বিতর্কে ভারী হয়ে উঠল বসার ঘরের পরিবেশ। একটা চাপা ঘুমট ভাব ছড়িয়ে পড়ল ঘরের আনাচে কানাচে। বাড়ির প্রতিটি সদস্য হতবম্ব নজরে তাকিয়ে দেখে গেল শুধু। জামাল সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন তৎক্ষণাৎ। ছেলের দিকে আঙুল তাক করে শাসিয়ে বললেন, অসভ্য, তুমি সব সীমা ছাড়িয়ে গেছো। তুমি এখন কি বাবার মুখে মুখে তর্ক করছো? সরি বাবা, কিন্তু তুমি আমার সামনে দ্বিতীয় কোনো রাস্তা খোলা রাখোনি। তোমরা আমারই চোখের সামনে আমারই বউকে অন্য কারোর হাতে তুলে দেবে, সেটাকে আমি মেনে নেব? কখনোই না, কোনো দিন মানব না। বরং আগুন লাগিয়ে দেব এ বাড়িতে, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। কথাগুলো শেষ হতেই আচমকা জোরে সরে থাপ্পড় পড়ল কৌশিকের গালে। থাপ্পড় খেয়ে চোখ খিচে বন্ধ করে নিল কৌশিক, তবে জায়গা থেকে এক চুলো নড়ল না। বাড়ির সকলে হতবাক। এদিকে একটা থাপ্পড়েও রাগ কমেনি জামাল সাহেবের। তিনি ফের গলা ছেড়ে চিৎকার করে উঠলেন, কোন সাহসে ওকে নিজের বউ দাবি করো তুমি? এত সাহস কে দিল তোমাকে? আজ থেকে 1.5 বছর আগেই বিয়ে করে নিয়েছি ওকে, তাহলে বউ দাবি করলে ক্ষতি কি? আমি মানি না এই বিয়ে। এসব ঠুনকো সম্পর্ক আমাকে একদম দেখাতে আসবে না। বাপ মা পরিবারের থেকে লুকিয়ে চোরের মতো বিয়ে করেছো, এটাকে চুরি করা বলে না বিয়ে করা বলে? তুমি না মানলেও এটাই সত্যি বাবা। এই ঠুনকোর সত্যির কোনো অস্তিত্ব নেই কৌশিক। কৌশিক ধৈর্যের সীমা হারিয়ে ফেলল, চিৎকার করে বলল, আমার ভালোবাসার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করার অধিকার আমি কাউকে দেইনি। ভালোবেসেছি, বিয়েও করেছি, পুরোটাই দুজনের মর্জিতে হয়েছে। এইটুকু বলেই ঘুরে তাকালো কৌশিক। সিঁড়ির কাছে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা রিয়াকে উদ্দেশ্য করে বলল, তুবাকে ডাকতো রিয়া, আজ কথা সামনাসামনি হোক।
ওর সম্মতিবিহীন ওর বিয়ে কিভাবে ঠিক করা হয় সেটারও বিচার করা হোক। তবে রিয়া সেখান থেকে এক চুলও নড়ল না, বরং অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রিয়াকে পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে কৌশিক ধমকে উঠল। কিরে যা, ডেকে আনোকে। তুবা বাড়িতে নেই। আকস্মিক জামাল সাহেবের থমথমে আওয়াজে কৌশিকের মাথায় বজ্রপাত ঘটল যেন। চমকে পেছনে ফিরে নিজের বাবার দিকে চাইলো। বুকটা কেঁপে উঠল কৌশিকের। তুবা বাড়িতে নেই মানে? কোথায় গেছে? কেন গেছে? তবে কি এই ঝামেলা জের করে তুবাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছে সবাই, দূরে পাঠিয়ে দিয়েছে কৌশিকের থেকে? ভাবতেই বুকের ভেতর মুচড়ে উঠল কৌশিকের। দম বন্ধ হয়ে এলো। একটা অদৃশ্য হাত যেন ছেলেটার গলা চেপে ধরলো। শ্বাসকষ্ট রোগীর মতো জোরে সোরে শ্বাস টানতে টানতে বলল, বাড়িতে নেই মানে? কোথায় পাঠিয়ে দিয়েছো ওকে? সেটা তোমাকে বলতে আমি আগ্রহী নই। ব্যাস, কৌশিকের ধরে রাখা ধৈর্যের লাগাম এবার পুরোপুরি বাঁধন হারা হলো। সামনে রাখা ছোটখাটো কাচের টি টেবিলে সজোরে লাথি মারলো কৌশিক। মুহূর্তেই টেবিলটা উল্টে পড়ে ভেঙে খান খান হয়ে ছড়িয়ে পড়লো পায়ের নিচে। কাচের কিছু টুকরো ছিটকে এসে গেঁথে গেল কৌশিকের পায়ে। গড়গড়িয়ে রক্ত ঝরতে শুরু করলো পা থেকে। সেদিকে ভ্রুক্ষেপ না করে কৌশিক গর্জন তুলে বলল, আমার তুবাকে চাই বাবা, যে কোনো মূল্যে চাই। আর যদি ওকে আমি না পাই, আই সোয়ার সব কিছু ধ্বংস করে দেব আমি। কিচ্ছু বাঁচবে না আমার ক্রোধ থেকে। তোমরাও না। গর্জন তুলে কথাগুলো বলেই হন হন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। নিশুতি রাত, সুবিশাল আকাশের বুক চিরে উকি দিচ্ছে এক ফালি চাঁদ। জোছনার উজ্জ্বল আলোয় ঝলমল করছে চারিধার। প্রকৃতি আজ বেজায় শান্ত। একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না, যেন পুরো ধরণী জুড়ে ছড়িয়ে পড়েছে ঘুমট ভাব। গভীর রাতে আরো আধারির পথ ধরে বাড়ি ফিরল কৌশিক। পরনের পোশাক ধুলো বালিতে মাখামাখি, চোখ দুটো বেজায় লাল, চেহারার অবস্থা বিধ্বস্ত। খোঁচা খোঁচা দাড়িগুলোতে এত অল্প সময় যেন দ্বিগুণ বড় হয়ে গেছে। এই মুহূর্তে কৌশিককে একজন বদ্ধ উন্মাদের মতো লাগছে। কেমন যেন অনুভূতিহীনদের মতো পা টেনে টেনে বসার ঘরে উপস্থিত হলো কৌশিক। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। কনক চাপা বেগম ছেলের অপেক্ষাতেই বসেছিলেন বসার ঘরে। বহু অপেক্ষার পর অবশেষে ছেলের দর্শন পেয়ে উঠে দাঁড়ালেন। এগিয়ে এসে কিছু বলতে যাবেন তার আগেই কৌশিক হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। তবে একবারের জন্য মায়ের দিকে ফিরে তাকালো না। লালচে চোখ জোড়া এক প্রকার আড়াল করে ভরাট কণ্ঠে বলল, কাছে আসবে না আমার। অপরাধ করেছি না আমি? তোমাদের মেয়েকে ভালোবেসেছি বলে শাস্তি দিচ্ছ আমাকে? বেশ, দাও শাস্তি, মেনে নিচ্ছি তো। তোমাদের চাওয়া মতোই তিলে তিলে মরছি। ভালোবাসা কোনো অপরাধ নয় কৌশিক। ছেলের কথার বিপরীতে ধরা গলায় কথাটা বললেন কনক চাপা বেগম। বিপরীতে কৌশিকের ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটে উঠল। আধখোলা লালচে চোখে তাকিয়ে ব্যথাতুল কণ্ঠে বলল, ঠিকই বলেছ মা, ভালোবাসা কোনো অপরাধ নয়। আমার অপরাধ তো জামাল ভুইয়া এবং কনক চাপা বেগমের ঔরসজাত হয়ে জন্ম নেওয়া। তোমাদের ছেলে হওয়া আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। শুধুমাত্র এই অপরাধের শাস্তি স্বরূপ তোমরা আমার কলিজা টেনে ছিঁড়ে নিয়েছ। আমার প্রাণ ভ্রমর আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ। তোমাদের ছেলে হওয়ার ফলস্বরূপ আমাকে এক যন্ত্রণাময় জীবন উপহার দিয়েছ। তোমরা সত্যিই মহান। ছেলের অভিমানে জর্জরিত হৃদয় বিধায়ক বাক্য শুনে চোখ দুটো ঝাপসা হয়ে এলো কনক চাপা বেগমের। ছেলের শুকনো মুখের দিকে তাকিয়ে অপরাধ বোধে বুকটা কামড়ে ধরলো তার। এই কয়েক ঘন্টার ব্যবধানে কি হাল বানিয়েছে নিজের। পরিপাটি ছেলেটা পাগল রূপে সাজিয়েছে নিজেকে। ছেলের এমন এলোমেলো বিধ্বস্ত চেহারা দেখে কনক চাপা বেগমের মাতৃত্ব মন হু হু করে কেঁদে উঠল। চোখ ভর্তি নোনা জল নিয়ে তিনি ছেলেকে বোঝানোর ভঙ্গিতে মুখ খুললেন, কিন্তু কিছু বলার আর সুযোগ পেলেন না। তার আগেই কৌশিক আচমকাই হাঁটু মুড়ে বসে জড়িয়ে ধরল কনক চাপা বেগমের 2 পা। কাতর কণ্ঠে কাকতি মিনতি করে বলল, ও মা, এত নিষ্ঠুর কেন হচ্ছ মা? তুমি তো আমার মা, বলো। মায়েরা তো সন্তানের মন সবচেয়ে ভালো বোঝে। তাহলে তুমি কেন আমাকে বুঝছো না? তুমি দেখতে পাচ্ছ না আমি ভেতর থেকে মরে যাচ্ছি? আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার বুকটা খা খা করছে, থেকে থেকে বুকের বাম পাশটা কামড়ে ধরছে। এই দেখো আমার শ্বাস আটকে আসছে। 2 দিন ধরে তুবাকে দেখি না। আমার চোখ দুটো জ্বলছে মা। ভেতরের ঝড়
আমাকে ভেঙে ফেলছে। এত বড় শাস্তি কেন দিচ্ছ আমাকে? প্লিজ একবার ওকে দেখতে দাও। আই প্রমিস আমি ওকে ছোবো না, শুধু দূর থেকে এক নজর দেখব। ওকে না দেখে আমি থাকতে পারি না মা। আর একটা দিন ওকে দেখতে না পেলে আমার মৃত্যু চোখের সামনে এসে হাজির হবে। ছেলের লাশ বহন করার শক্তি পাবে তো তোমরা? কৌশিক কথা শেষ করার আগে হুট করে ওর মুখ চেপে ধরলেন কনকচাপা বেগম। মাথা দুই পাশে নাড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, এসব কি কথা আব্বা? একদম মরার কথা বলবি না। তুই আমার একমাত্র আদরের ধন। আমার কি আর দুটো ছেলে আছে? তাহলে এভাবে তিলে তিলে কেন মারছ? কেন তুবাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছ? কোথায় লুকিয়ে রেখেছ ওকে? ওকে না পেলে আমি মরে যাব, বিশ্বাস করো। কাল মৌয়ের শ্বশুর বাড়ি যাওয়ার আগেই আমার জন্য কবর খুঁড়তে হবে তোমাদের। হয় তুবাকে আমার কাছে এনে দেবে, না হলে আমার জন্য কবর খুঁড়বে। কনকচাপা বেগম আঁতকে উঠলেন। ছেলের লাগাম ছাড়া কথার ভয়ে ততস্থ হয়ে গেলেন। উন্মাদের মতো লালচে চোখ দুটো স্পষ্ট ভাষায় জানান দিচ্ছে ছেলেটা সত্যি খারাপ কিছু করে বসবে। সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে শক্ত মনকে নরম করে ফেললেন কনকচাপা বেগম। ছেলের এলোমেলো চুলগুলোতে আদুরে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুবা রাইমাদের বাসায় আছে। আগামীকাল ওকে ওর নানুর বাড়ি পাঠিয়ে দেবে বলেছে ময়না। কোথাও পাঠানো লাগবে না, যা তো মেয়েটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। অবশেষে তুবা সন্ধান পেয়ে মলিন মুখে চওড়া হাসি ফুটল কৌশিকের। বহুল কাঙ্ক্ষিত কিছু পাওয়ার খুশিতে চোখ জোড়া চকচক করে উঠল। শত শত বছর পরে পানিবিহীন বেঁচে থাকা খা খা মরুভূমিতে এক পশলা বৃষ্টি নামলো যেন। কৌশিকের ধৈর্যের বাঁধ আর মানল না। আশেপাশে সব কিছু একপাশে ফেলে উন্মাদের মতো ছুট লাগালো বাড়ির বাইরে। গভীর রাত হওয়ায় পুরো শহর তখন নিস্তব্ধ। ঘুমন্ত মানুষের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া বাড়তি আর কোনো শব্দ নেই। রাতে সেই নিস্তব্ধতা ভঙ্গ করে পাগলের মতো কলিং বেল বাজাতে লাগলো বাড়ির। সেই সাথে সদর দরজায় এলো পাথারি ধাক্কা আর লাথি। আচমকা দরজার উপর আতর্কিত হামলায় ঘুমটা ছুটে গেল লাইমার। সে আর চোখে ভেঙে ঘরের কোণার দিকে তাকালো। সেখানে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে তুবা। জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে না। রাইমা যখন ব্রু কুচকে তুবাকে দেখতে ব্যস্ত, ঠিক সেই সময় আবারও বিকট শব্দে কলিং বেল বেজে উঠল। অসহ্য হয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালো রাইমা। গায়ে কোনো মতে ওড়না জড়িয়ে এগিয়ে গেল দরজা খুলতে। ইতিমধ্যে দরজায় ধাক্কাধাক্কি এবং কলিং বেলের অবিরাম শব্দে ঘুম ছুটে গেছে রায়হান সাহেব ও আফিয়া বেগমের। দুজনে ঘুমু ঘুমু চোখে ছুটে বেরিয়ে এসেছেন ঘরের বাইরে। ততক্ষণে রাইমা ফ্ল্যাটের সদর দরজা খুলে দিয়েছে। দরজা একটু ফাঁকা হতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ল কৌশিক। আচমকা এই মাঝরাতে কৌশিককে নিজের বাড়িতে দেখে চমকে গেল রাইমা। এদিকে চোখের সামনে রাইমাকে দেখে রাগের আগুন দ্বিগুণ উত্তাপে দাউ দাউ করে জ্বলে উঠল কৌশিকের। অত্যাধিক রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে খপ করে রাইমার গলা চেপে ধরল। শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গলার চাপ দিয়ে গর্জে উঠে বলল, তুবা কোথায় বলো? আচমকা কৌশিকের অতর্কিত আক্রমণে ভরকে গেল রাইমা। কি করবে না করবে কোনো দিশা খুঁজে পেল না। চোখের সামনে মেয়ের ওপর আক্রমণ হতে দেখে হকচকিয়ে গেলেন রায়হান সাহেব এবং আফিয়া বেগম। দুজন ছুটে এসে মেয়ের থেকে কৌশিককে ছাড়াতে ছাড়াতে বললেন, কি করছো কৌশিক? ছাড়ো ওকে, তোমার বোন রাইমার ঘরে আছে। ব্যাস, কৌশিকের অশান্ত মস্তিষ্ক শান্ত করতে এইটুকুই যথেষ্ট ছিল। তুবার খোঁজ পেতেই রাইমাকে ধাক্কা দিয়ে ফেলে ছুটে গেল রাইমার ঘরে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিয়ে কাতর কণ্ঠে ডাকলো, তুবা। আচমকা পরিচিত কণ্ঠস্বর শুনতেই চমকে মাথা তুলে তাকালো তুবা। ফোলা ফোলা চোখ দুটো মেলে সামনে দৃষ্টিপাত করলো। চোখের সামনে চিরপরিচিত মুখটা দেখে ঠোঁট ভেঙে কেঁদে ফেললো তুবা। তড়িৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল কৌশিকের বুকে। কৌশিক শক্ত করে আগলে নিল নিজের সাথে। দুই হাতে তুবার মুখটা আগলে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো। মুখের 1 সেন্টিমিটার জায়গাও বাদ রাখলো না তার ঠোঁটের ছোঁয়া বসাতে। পুরো মুখ জুড়ে এলো পাথারি চুমু দিয়ে কাতর কণ্ঠে বলল, এত স্বার্থপর তুই কবে থেকে হয়ে গেলি জান? আমার থেকে দূরে আসতে তোর বুক কাঁপলো না? সরি। কৌশিকের গলা শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল তুবা। এতে কৌশিকের মন গলল না, বরং অভিমানের পাল্লা আরো তরতর করে বেড়ে গেল।
কোন সাহসে মেয়েটা এখানে এসে চুপটি করে পড়ে আছে? ওর কি একবারও মনে হলো না কৌশিক ওকে না দেখলে এলোমেলো হয়ে যাবে, দম বন্ধ হয়ে যে কোনো মুহূর্তে মৃত্যুকে বরণ করে নেবে? তাহলে এই দুঃসাহস কিভাবে দেখালো মেয়েটা? কৌশিকের অভিমান ভারল। তুবার মুখটা টেনে নিজের গলা থেকে সরালো, দুই হাতে ছোট মুখটা চেপে ধরে অসহায় ভঙ্গিতে বলল, এত কেন জ্বালাস আমাকে বলতো জান? এত কেন পোড়াস? বাড়ির লোকজন বলল আর তুই আমার থেকে দূরে সরে আসলি। একবারও ভাবলি না আমার কি হবে, আমি কিভাবে বাঁচব? তোকে ছাড়া বাঁচতে পারবো আমি? তুই বিনা আমার যে মরণ নিশ্চিত।